একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান গ্রুপের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মামুন স্যারের রসায়ন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক হবে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক সমূহ। এক লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটা হয় মোলার দ্রবণ। আর মোলার দ্রবণের ঘনমাত্রা মোলারিটি। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, মানে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে তার সংখ্যাটাই হলো মোলারিটি। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে 212 গ্রাম সোডিয়াম কার্বনেট। আমরা জানি যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হলো 106 গ্রাম। তাহলে এখানে 2 মোল আছে, এই জন্য 2 ক্যাপিটাল এম মোলারিটি। মোলারিটির প্রতীক হলো ক্যাপিটাল এম। মোলাল দ্রবণ, 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটা হয় মোলাল দ্রবণ। আর মোলালিটি হলো 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। উদাহরণ দেখাচ্ছি একটি, যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে 1 মোল হয়। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 2 মোল, এই জন্য এর ঘনমাত্রা হবে 2 স্মল এম।
ছোট হাতের এম দ্বারা মোলালিটি প্রকাশ করা হয়। নর্মাল দ্রবণ, 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্য ভর দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হয় নর্মাল দ্রবণ। আর নর্মালিটি কি? 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর দ্রব দ্রবীভূত থাকবে সেটা হবে তার নর্মালিটি। উদাহরণ দেখাচ্ছি যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট 53 গ্রাম, তাহলে সেটা হবে 1 ক্যাপিটাল এন, 1 নর্মালিটি। নর্মালিটি বড় হাতের এন দ্বারা প্রকাশ হয়। তুল্য ভর হলো আণবিক ভর, তাকে আবার যদি ক্ষারকীয় পদার্থ হয় তাহলে তা ক্ষারকের হয় অম্লত্ব, অম্লত্বের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন সোডিয়াম কার্বনেট একটা ক্ষারক, এর অম্লত্ব 2, এই জন্য 106কে 2 দিয়ে ভাগ করে 53 গ্রাম হলো এর গ্রাম তুল্য ভর। 53 হলো শুধু তুল্য ভর, আর যেহেতু গ্রাম এককে প্রকাশ করতেছে এই জন্য গ্রাম তুল্য ভর। তার মানে 1 তুল্য ভর হলো 53 গ্রাম। সোডিয়াম কার্বনেটের 1 তুল্য ভর বলতে 53 গ্রাম বোঝাচ্ছে, এই জন্য 53 গ্রাম সোডিয়াম কার্বনেট হলো 1 নর্মালিটি যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে। এবার একটা প্রশ্নের উত্তর চাচ্ছি যে মোলার দ্রবণ, যে 3টা দ্রবণ আমরা দেখলাম সেই 3টা দ্রবণের ঘনমাত্রা মোলারিটি, নর্মালিটি এবং মোলালিটি, এই 3টা ঘনমাত্রা এককের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়?
তখন আমরা সংজ্ঞা আকারে যেই একক, এই তিনটি এককের যে সংজ্ঞা দেখেছি, সেই সংজ্ঞাতে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে মোলারিটি প্রকাশ করা হয়েছে দ্রবের ভর আর দ্রবণের আয়তন দিয়ে। আমি উপরে ভর লিখছি আর নিচে উপরে দ্রব আর নিচে দ্রবণ লিখছি। তাহলে এখানে উপরে দ্রবের ভর আর নিচে হলো দ্রবণের আয়তন। মোলারিটির ক্ষেত্রে দ্রবের ভর আর এখানেও দ্রবের ভর, মানে দ্রব এবং দ্রবণ দুটাই ভর এককে। নর্মালিটির ক্ষেত্রে দ্রব ভর এককে আর দ্রবণ আয়তন এককে। কেননা মোল সংখ্যা যেটা, সেটা এক মোল পদার্থ মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা। তাহলে মোল মানে হলো আণবিক ভরকে গ্রামে প্রকাশ। তাহলে গ্রামে প্রকাশ মানে এটা ভর, আর আয়তন মিলিলিটার বা লিটারে প্রকাশ করতেছি। তাহলে যেখানে মোলারিটি ছিল সেই জায়গায় দ্রব ছিল ভর এককে মানে মোল সংখ্যা হিসাবে, আর দ্রবণ ছিল আয়তন এককে। আমরা জানি যে তাপমাত্রা পরিবর্তনে পদার্থের আয়তনের পরিবর্তন হয়ে যায়। তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা কমালে আয়তন সংকুচিত হয়ে আসে। তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মোলারিটি তাপমাত্রা নির্ভরশীল। শেষেরটা দেখি নর্মালিটি, এটাও একই কেস, দ্রব এবং দ্রবণ। দ্রব ভর এককে কিন্তু দ্রবণ আয়তন এককে। তাপমাত্রা বাড়ানো হলে আয়তন বেড়ে যাবে, তাপমাত্রা কমানো হলে আয়তন কমে যাবে, তখন ঘনমাত্রাও কম বেশি হবে। সুতরাং এটিও তাপমাত্রা নির্ভরশীল। মাঝখানে যেটা দেখতেছি সেটা দুটি ভর এককে, দ্রব এবং দ্রবণ দুটি ভর এককে প্রকাশ। তাহলে ভর এককে যদি হয়, তাপমাত্রা পরিবর্তন করলে পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় না। সুতরাং মোলালিটি তাপমাত্রা নির্ভরশীল নয়। ঘনমাত্রা প্রকাশের আরো অন্যান্য একক আছে, সেই এককগুলো এরকম। শতকরা যদি প্রকাশ করতে চাই, সেটা উপরে দ্রবণ নিচে দ্রবণ লিখছি। W/V মানে দ্রব ভর এককে আর দ্রবণ আয়তন এককে হতে পারে, দুটাই ভর হতে পারে, দুটাই আয়তন এককে হতে পারে, এন্ড সো অন, আরো হতে পারে। মোল ভগ্নাংশ একটি উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাত। এটা একটা মিশ্রণের ঘনমাত্রা যখন হিসাব করা হয়, তখন এভাবে হিসাব করা হয় যে মিশ্রণে যে উপাদানটির ঘনমাত্রা দেখাতে চাচ্ছি সেই উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের টোটাল উপাদানের মোল সংখ্যা। ppm পার্টস পার মিলিয়ন। অতি ক্ষুদ্র যখন আমরা ঘনমাত্রা হিসাব করতে যাই তখন এরকম পার্টস পার বিলিয়ন ppb। এবার ঘনমাত্রার এককগুলোকে রূপান্তর করব। কিভাবে ঘনমাত্রার এককগুলোকে এক ধরনের ঘনমাত্রা প্রকাশক একক থেকে অন্য ধরনের ঘনমাত্রা প্রকাশক এককে কনভার্ট করা যায়, এরকম কিছু উদাহরণ, গাণিতিক উদাহরণ দেখাচ্ছি।
0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ করতে যাচ্ছি। মোলারিটি তো মোল পার লিটার, মোলারিটির মূল রূপ হলো মোল পার লিটার। সে মোলটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে আণবিক ভর দ্বিগুণ করলেই হবে, কারণ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা মোল হয়। তাই আণবিক ভর সোডিয়াম কার্বনেটের 106 দিয়ে গুণ করে নিলাম, 10.6 গ্রাম পার লিটার, মানে 1000 মিলিলিটার দ্রবণে আছে 10.6 গ্রাম, 100 মিলিলিটার দ্রবণে কতটুকু আছে। এভাবে শতকরায় প্রকাশ করা যাবে, মোলার ঘনমাত্রার দ্রবণকে শতকরায় রূপান্তর করবে। 1000 মিলিলিটার দ্রবণে, মানে 1 লিটার দ্রবণে যা আছে সেটাকে 100 মিলিলিটার দ্রবণের হিসাবে নিয়ে আসলে 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে সেটাই হলো শতকরা। শতকরায় আছে, এটাকে মোলারিটিতে নিয়ে যেতে চাচ্ছি, মোলার ঘনমাত্রায় নিয়ে যেতে চাচ্ছি। সেটা সূত্র দিয়ে নির্ণয় করলে বেশি সুবিধা হয়, ঐকিক নিয়মে করা যাবে। সিটা ধরে নিয়েছি আমি মোলার ঘনমাত্রা, সি ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই বড় এম ভি। বড় এম হলো এই দ্রবের আণবিক ভর, আর ভিটা হলো আয়তন। কোন আয়তন? শতকরায় প্রকাশ যে আয়তন, মানে 100 মিলিলিটার। আর দ্রব কতটুকু? ডাব্লিউ বাই ভি, ডাব্লিউটা হলো ভর এককে 5 গ্রাম, আর আয়তন ভি হলো এই যে পার্সেন্টেজের চিহ্ন 100 মিলিলিটার। এবার মোলার ঘনমাত্রার দ্রবণকে মোলারিটিকে পিপিএম এককে, মোলারিটিকে পিপিএম এককে যখন নিয়ে যাব তখন আয়তনের কোনো ফ্যাক্টর দরকার পড়ে না। তার মানে এখানে 250 মিলিলিটার দিয়ে কোনো হিসাব নিকাশ করা লাগবে না, শুধুমাত্র 0.1 মোলারিটিটাকে আমরা পিপিএম এককে কনভার্ট করতে পারবো।
মোলারিটির প্রকৃত রূপ হলো মোল পার লিটার। পার লিটারটাকে রেখে দিচ্ছি, মোলটাকে ভেঙে নিচ্ছি। মোল মানে আণবিক ভর, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল এর জন্য এর আণবিক ভর 40। 40 দিয়ে গুণ করে নিলাম, নিয়ে এখানে গ্রাম হবে, গ্রামটাকে মিলিগ্রাম বানাচ্ছে 1000 দিয়ে গুণ করে নিয়ে। মিলিগ্রাম পার লিটার যে ফলাফল পাওয়া যায় সেটাই আসলে পিপিএম। এখানে মিলিগ্রাম পার লিটার ছিল, এখানে এসে ওটাকেই পিপিএম লিখছি। তাহলে মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করা মানেই পিপিএম, আমাকে কনভার্ট হয়ে যাওয়া। আবার এটা দ্রব আর দ্রবণ, দ্রব ভর এককে আর দ্রবণটা আয়তন এককে হিসাব করছি। যদি দ্রব এবং দ্রবণ দুটি ভর এককে হয় তাহলে তখন পার কেজি থাকবে, মিলিগ্রাম পার কেজিতে কনভার্ট করতে হবে। এবার শতকরা ঘনমাত্রা থেকে পিপিএম ঘনমাত্রায় যেতে চাচ্ছি। শতকরা ঘনমাত্রা থেকে পিপিএম ঘনমাত্রায় যেতে চাচ্ছি। সূত্র দিয়ে প্রথমে শতকরা ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রায় রূপান্তর করে নিলাম। মোলারিটি বের হলে সেখান থেকে মোলারিটির প্রকৃত রূপ মোল পার লিটার, সেই মোলটাকে ভেঙে গ্রাম বানাচ্ছি, গ্রামটাকে ভেঙে মিলিগ্রাম বানাচ্ছি। মিলিগ্রাম পার লিটার হলে তো সেটা পিপিএম হয়ে যাবে। এবার উল্টা দিকে যাব, পিপিএম থেকে মোলারিটিতে যাব। পিপিএম ঘনমাত্রা আছে, সেটা মোলারিটিতে কত থাকে, আগের গাণিতিক ক্যালকুলেশনটা 8 নম্বরে যেটা দেখালাম সেটাকেই আবার উল্টা দিক থেকে শুরু করছি।
মোল পার লিটার। মোল পার লিটার মানে তো মোলারিটি। পিপিএম এর প্রকৃত রূপ হলো মিলিগ্রাম পার লিটার। পিপিএম ছিল, সেটা লিখছি মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রামকে গ্রাম বানাতে গেলে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করে নিলাম, 10⁻⁻3। এইবার গ্রাম আছে, গ্রামটাকে যদি আমরা মোল বানাতে চাই, এরকম একটি সূত্র আছে, N = W/M। গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে কিন্তু মোলে রূপান্তর হয়ে যাবে। তাহলে ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোলে রূপান্তর হয়ে যাবে। এ কারণে আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 সেটাতে ভাগ করে দিলাম, তাহলে গ্রামটা মোলে রূপান্তর হয়ে গেল। পার লিটার যেটা ছিল সেটা থাকলো, মোল পার লিটার মানেই তো মোলারিটি। তাহলে সেই মোলারিটি আবার কিন্তু ফেরত পাওয়া গেল। ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন একক নিয়ে কথাবার্তা হচ্ছিল। প্রথমে আমরা দেখলাম যে ঘনমাত্রার বিভিন্ন ধরনের ঘনমাত্রার সংজ্ঞা, মোলার দ্রবণ, তারপরে মোলাল দ্রবণ, নরমাল দ্রবণ। মোলার দ্রবণ হিসাব করতে গেলে আমাকে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য ব্যবহার করলে সেটা হবে মোলার দ্রবণ, এবং যত মোল দ্রব্য সেখানে দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটাই হবে মোলারিটি। নরমাল দ্রবণেরও একই রকম কেস, কিন্তু এখানে দ্রব্যটা হবে তুল্য ভরে, তাহলে যত গ্রাম তুল্য ভর দ্রব্য দ্রবীভূত থাকবে তত হবে তার নরমালিটি 1 লিটার আয়তনে। কিন্তু মোলাল দ্রবণ যখন হিসাব করতেছিলাম তখন এটা দ্রাবকে হিসাব করছি। 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব্য দ্রবীভূত করলে সেটা মোলাল দ্রবণ হয়। তাহলে মোলাল দ্রবণে দ্রব এবং দ্রবণ দুটাই ভর এককে প্রকাশ। এই জন্য দেখাচ্ছিলাম যেটা তাপমাত্রা নির্ভরশীল নয়, কেননা এটা শুধু ভরে প্রকাশ। দুটা অংশ আছে, দুটা অংশে ভরে প্রকাশ। তাপমাত্রা পরিবর্তন করলে ভরের পরিবর্তন হয় না, বিধায় এটি তাপমাত্রা নির্ভরশীল নয়। অনুরূপে আমরা যদি মূল ভগ্নাংশের কথা চিন্তা করি, মূল ভগ্নাংশ ছিল, উপরে ছিল একটি উপাদানের মোল সংখ্যা আর নিচে ছিল মোট উপাদানের মোল সংখ্যা। এরকম ফ্যাক্টর যে মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যা এবং টোটাল মোল সংখ্যার সমষ্টি, এই দুটার অনুপাতই হবে মোল ভগ্নাংশ। তাহলে উপরেও মোল, নিচেও মোল। তাহলে মোল তো ভর, মানে গ্রাম এককে প্রকাশ, এটা তো গ্রাম এককে, তাহলে উপরেও ভর, নিচেও ভর। তাহলে দুটি ফ্যাক্টর থাকে, দুটি ফ্যাক্টরই যদি ভরে হয়, মানে দ্রব্য ভর এবং দ্রবণ ভর, তাহলে এই দুটার ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন করলে কোনোটি পরিবর্তিত হবে না। আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করলে ভরের কোনো পরিবর্তন হয় না, এই কারণে মোল ভগ্নাংশ তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হবে না, মানে এটিও তাপমাত্রা নির্ভরশীল নয়। এরপরে আমরা আলোচনা করলাম যে ঘনমাত্রা, এক ধরনের ঘনমাত্রা থেকে অন্য ধরনের ঘনমাত্রায় কিভাবে কনভার্ট করা যাবে। সেখানে দেখা গেল যে এই সূত্রটি ব্যবহার করলে সুবিধা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে।
এই সূত্র ব্যবহার করে আমরা মোলার ঘনমাত্রা থেকে অন্য ঘনমাত্রায় অথবা অন্য ঘনমাত্রা থেকে মোলার ঘনমাত্রায় রূপান্তর করতে পারব। এখানে এই সূত্রে দ্রবের ভর ডাব্লিউটা হবে দ্রবের ভর, সেটা গ্রামে থাকে, আর ভি দ্রবণের আয়তন যেটা সেটা মিলিলিটারে হবে। আর আণবিক ভর তো বড় হাতের এম হলো আণবিক ভর। আমরা জানি যে আণবিক ভরের একটি একক আছে যেটা উচ্চ থাকে, সেটা গ্রাম একক, এবং যখন মৌলে প্রকাশ করি তখন ওই এককটি দৃশ্যমান হয়। মানে গ্রামে প্রকাশ করলে আণবিক ভরকে গ্রামে